তাইলে আজকে প্রথম হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা আমরা কিভাবে পড়বো কিংবা কিভাবে আয়ত্ত করব, কিভাবে মনে রাখবো কিংবা কিভাবে শুরু করব, সেটা আমরা আগে পড়বো। তারপরে আমরা ঔষধের যে পরিচায়ক লক্ষণগুলো আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তো ম্যাটেরিয়া মেডিকায় আসলে কি থাকে সেটা আমাদের একটু জানার দরকার। হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো কিভাবে এটা বিভিন্ন মানুষের শরীরে কাজ করে, তার পরিচয়ক লক্ষণটা কি, কোন কোন অঙ্গে কাজ করে, কোন কোন রোগের উপরে কাজ করে, সেইগুলো এবং সেই ওষুধটা শীতকাতর না গরম কাতর, সেটার ক্রিয়া কতদিন থাকে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে সেই জায়গায় আলোচনা করা হয়েছে। আর এই তথ্যগুলো আমাদের যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানীরা তারা এটা গবেষণা করে আনছে হচ্ছে যে একটা সুস্থ মানুষের উপরে একটা ঔষধকে প্রয়োগ করে যেসব তথ্য বিচিত্রা পাইছে সেইগুলোই তারা লিপিবদ্ধ করছে এবং সেইটাই ম্যাটেরিয়া মেডিকা বই আকারে আমাদের সামনে চলে আসছে। তো আমি একটা যে আর্টিকেলটা আপনাদের সামনে আজকে দিছি এটার মূল লেখক হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাকারিয়া হাবিব। তো এইটাকে আমি হুবাহু কপি করে এখানে দিছি আমি গোছাইয়া। তো ম্যাটেরিয়া মেডিকাম আয়ত্তের যে কৌশলটা পুরো আর্টিকেলটাই ওনার, আমি সেটাকে শুধু একটু সাজাই গোছাই আপনাদের সামনে দিছি, আর কিছুই করি না এই বিষয়ে। তো আমরা ওই আর্টিকেলটার সূত্র ধরেই সামনের দিকে আগাই যাইতে পারি। সে বিষয়ে প্রথম দিকে দেখা যায় যে আমাদের যে ম্যাটেরিয়া মেডিকার যে মানে হোমিওপ্যাথির যে জনক ডক্টর হেনিম্যান, ইনি প্রায় 100-র উপরে ঔষধ প্রুভিং করছে, যা ওনার ম্যাটেরিয়া মেডিকা পিউরা গ্রন্থে লিপিবদ্ধ করা আছে, যার লক্ষণ প্রায় 1000 ছাড়িয়ে গেছে। কিন্তু সেই লক্ষণগুলো কিংবা সেই বিষয়গুলো কিছুটা হইলেও অনেকটা দুর্বোধ্য কিংবা এক কথায় বলা যায় যে সেটা একটু হইলেও জটিল ছিল। সেই বিষয়টাকে আমাদের কাছে সহজবদ্ধ করে একেবারেই সহজভাবে আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন হচ্ছে ডাক্তার জেমস টেইলার কেন্ট, যাতে আমরা এটাকে সহজভাবে বুঝতে পারি এবং সহজভাবে এর থেকে জ্ঞান লাভ করতে পারি। আর যেটা আমরা সহজভাবে একজন রুগী, যে রুগী আছে অথবা যে ব্যক্তিটা অসুস্থ কিংবা রোগাক্রান্ত, তার উপরে যাতে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি তার জন্য সহজভাবে এই জিনিসটা আমাদের কাছে পৌঁছায় দিছে হচ্ছে ডাক্তার জেমস টেইলার কেন্ট। যেটা ওনার যে বই আছে কেন্ট সাহেবের ম্যাটেরিয়া মেডিকা, তারপরে আমরা বিশেষ করে পৃথিবীতে সব থেকে প্রসিদ্ধ যে রেপার্টরি সেটা হচ্ছে কেন্ট রেপার্টরি, সেই জায়গাগুলোতে উনি এই জিনিসগুলোকে সুন্দরভাবে গুছাইয়ে আমাদের সামনে বর্ণনা করে দিচ্ছেন। তো এখন হোমিওপ্যাথিক ঔষধকে সহজে মনে রাখার জন্য কিংবা বোঝার জন্য আমরা কিভাবে শুরু করতে পারি সেই বিষয়গুলো একটু আমরা দেখব যে এটা আসলে কিভাবে করা যায়। তো এখানে লেখক যেটা বলছেন যে আমরা ম্যাটেরিয়া মেডিকা এটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না, এটা হচ্ছে আত্মস্থ করার বিষয় এবং উপলব্ধির বিষয়। একজন শিক্ষার্থী তার মেধা, মনন ও বিশ্লেষণ ক্ষমতা দিয়ে একজন থেকে আরেকজনের মধ্যে যে আমাদের যে আলাদা একটা সক্ষমতা রয়েছে, আমরা মানুষ হিসেবে একজন থেকে আরেকজন যে ভিন্ন রয়েছে, তাই আমাদের কৌশলের মধ্যে ভিন্নতা থাকতে পারে। এক একজন এক একটা কৌশল অবলম্বন করতে পারে, আমি একটা করতে পারি, আরেকজন আরেকজন করতে পারে। বিভিন্ন মনীষী এটাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বর্ণনা করেছে, যার যেভাবে সুবিধা হয়েছে সেই সুবিধা অনুযায়ী। তো আমাদের এইখানে বেশ কিছু আলাদা আলাদাভাবে বেশ কিছু বর্ণনা দেওয়া আছে যে আমরা আসলে কোন কোনভাবে এটাকে বর্ণনা করতে পারি কিংবা এটাকে আমরা আত্মস্থ করতে পারি, এটাকে আমরা পড়তে পারি। তো প্রথম দিকে দেওয়া আছে যে শীতকাতর গরম কাতর ঔষধ আলাদা করে অধ্যয়ন করে ম্যাটেরিয়া মেডিকা আয়ত্ত করা যেতে পারে। যেমন আমাদের হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে শীতকাতর, কিছু মেডিসিন আছে গরম কাতর, আবার কিছু মেডিসিন আছে উভয় কাতর, দুই দুই সময়, শীতের সময়ও কাজ করে গরমের সময় কাজ করে, অথবা আমরা যেটাকে বসন্তকাল হিসেবে চিহ্নিত করি কিংবা হেমন্তকালের সেই সময়ও এই ওষুধগুলো কাজ করে, যেগুলো উভয় কাতর ঔষধ। তো এইগুলোর উপরে বেস করে আমরা পড়তে পারি। যেমন আমরা এরপরে যে লিস্টটা দিছি সেই লিস্টে শীতকাতর ঔষধ এবং গরম কাতর ঔষধ উভয় কাতর ঔষধের একটা ছোটোখাটো লিস্ট আছে, সেই লিস্টটা আমরা দেখব। তার আগে এখানে উদাহরণ হিসেবে আর্সেনিক, সরিনাম, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফোস, আয়োডিনাম, সালফ,
ন্যাট্রাম মিউর, এই ঔষধগুলোর একটা উদাহরণ হিসেবে দিয়েছে। আমরা ওইখানে পুরো বর্ণনাটা নিয়ে নেব, শীত কাতর গরম কাতর। তো মোটামুটি লেখক এখানে যেটা বলতে চাইছে যে শীত কাতর এবং গরম কাতর ঔষধগুলোকে আমরা আলাদা করে, এছাড়া আরও একটা জিনিস এখানে আনা যাইতো, সেটা হচ্ছে বর্ষাকাল। কারণ মূলত আমাদের যে ঋতুগুলো আছে সেটাকে যদি এভারেজলি আমরা ডিভাইডেড করি, তাহলে দেখা যায় তিনটা ঋতু হিসেবে এটাকে বর্ণনা করা যায়: শীতকাল, গরমকাল এবং বর্ষাকাল। এবং আমাদের রোগেরও এইগুলোর উপরেই ব্যতিক্রম করে কিছু কিছু একুইট রোগ এবং কিছু কিছু ক্রনিক রোগের প্রাদুর্ভাব অনেক সময় দেখা যায় যে বাড়তি দেখা যায়। অনেক সময় কোনো একটা সময়ে কোনো একজন রোগাক্রান্ত ব্যক্তি, তার কিছু কিছু ঋতুতে ভালো লাগে, কিছু কিছু ঋতুতে খারাপ লাগে। তো সেইগুলোর উপরে বেসিস করে আমরা ম্যাটেরিয়া মেডিকা আত্মস্থ করতে পারি। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ডান দিকের ঔষধ এবং বাম দিকের ঔষধের তালিকা করে অধ্যয়ন করা। আমরা এইটারও একটা তালিকা নিচে দিয়ে দিছি যে ডান দিকে যে ঔষধগুলো আছে এবং বাম দিকে, মানে অর্থাৎ একটা ঔষধ ডান দিকে বেশি ক্রিয়া করে, আবার একটা ঔষধ বাম দিকে কিছু বেশি ক্রিয়া করে। আবার একটা ঔষধ আছে ডান বাম উভয় দিকেই ক্রিয়া করে। আবার কিছু ঔষধ আছে যেটা ডান দিক থেকে আক্রমণটা শুরু করে কিন্তু বাম দিকে চলে যায়। আবার কিছু ঔষধ আছে বাম দিক থেকে আক্রমণটা শুরু করে, সেটা ডান দিকে চলে যায়। তো এইটার উপরে বেস করেও আমরা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন করতে পারি। তো তারপরে আছে আমাদের ঔষধের হ্রাস বৃদ্ধির বিচার করে আমরা অধ্যয়ন করতে পারি। হ্রাস বৃদ্ধি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হয়েছে যে কিছু কিছু ওষুধ অথবা ম্যাটেরিয়া মেডিকার কিছু কিছু যে ড্রাগগুলো রয়েছে, সেটা একটা নির্দিষ্ট সময়ে, দিনের একটা নির্দিষ্ট সময়ে তার যে প্রাদুর্ভাব কিংবা ক্রিয়া, এটা বাড়তি পাওয়া যায়। এবং অনেক সময় আমাদের রোগাক্রান্ত ব্যক্তিও বলে দেয় যে আমার এই সময়ে রোগটা বেশি বেড়ে যায়, এই সময়টায় আমার কষ্ট বেশি হয়। সেরকম যেমন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত রোগ লক্ষণ বৃদ্ধি পায় হচ্ছে লাইকোপোডিয়াম, নেট্রামসাম আর হচ্ছে সেলিডোনিয়াম। তো এইটার থেকে আমরা বুঝতে পারবো যে কোনো রুগী কিংবা রোগাক্রান্ত ব্যক্তি যদি বলে থাকে যে আমার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমার রোগ বৃদ্ধি হয়, তারপরে মোটামুটি আমি স্বাভাবিক থাকি, কিন্তু এই সময়টা আমার কষ্টকর যে লক্ষণগুলো সেটা বেশি দেখা দেয়, তাহলে আমরা এই যে যে ঔষধগুলো আছে সেইগুলোর মধ্যে থেকে তার লক্ষণভিত্তিক কোনো ঔষধ আমরা বেছে নিতে পারি। আমাদের এই বিষয়টাও, মানে ঔষধের দৈনিক যে হ্রাস বৃদ্ধি, তার উপরে একটা তালিকা আমাদের নিচে দেওয়া আছে, আমরা সেইখানে যেও কিছুটা জানতে পারবো এই বিষয়টা। এরপরে দেখা যাচ্ছে দুপুর 3টায় বৃদ্ধি, এই দুপুর 3টায় বৃদ্ধি পায় হচ্ছে বেলাডোনা, এফিস, ফুজা। আবার দুপুর 12টা থেকে 2টা বা রাত 12টা থেকে 2টা পর্যন্ত বৃদ্ধি পায়। যেমন একটা ঔষধ আছে আর্সেনিক অ্যালবাম, সেই ওষুধটা এই টাইমটায় রোগ লক্ষণ বৃদ্ধি করে, কিংবা রোগীর মধ্যে এই সময়ে রোগের আক্রমণের ভাষাটা বৃদ্ধি পায়। সো এই ক্ষেত্রে দিয়ে আমরা এই ওষুধগুলোকে সেই সময়ে সিলেক্ট করতে পারি। যদি আমরা এইভাবে আত্মস্থ করি, তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে বর্ণনা করতে পারবো। তারপরে রয়েছে বিভিন্ন অঙ্গের উপরে ভিত্তি করে অধ্যয়ন করে। সেটা হচ্ছে ধরেন আমাদের হাত, পা, বুক, হার্ট, লিভার, স্টোমাক, তারপরে মহিলাদের বিভিন্ন সেক্সুয়াল অর্গান, পুরুষের সেক্সুয়াল অর্গান, এগুলোর উপরে ভিত্তি করেও আমরা কোনো মেডিসিন পড়তে পারি। এটা সাধারণত অনেকটা প্র্যাকটিস অফ মেডিসিনের মতন হয়ে যায়। তারপরে এর উপরে ভিত্তি করে মোটামুটি আমরা ম্যাটেরিয়া অধ্যয়ন করতে পারি, যেটা যদিও হোমিওপ্যাথিতে স্পেশালিস্ট বলতে কিছু বলা হয় না, যে কেউ কোনো বিশেষভাবে বিশেষ কোনো স্পেশালিস্ট এটা বলতে পারবে না। সর্বলক্ষণিকভাবেই তার এই জিনিসটাকে আনতে হবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের ঔষধের উৎপত্তির উপরে ভিত্তি করে আমরা এটাকে আয়ত্ত করতে পারি। সেটা কেমন? যেমন আমাদের ভেষজ কিংবা ভেজিটেবল জগৎ থেকে আমরা যে ঔষধগুলো পাইছি, তো সেগুলোর উপরে ভিত্তি করে আমরা ঔষধগুলোকে মুখস্থ কিংবা আয়ত্ত করতে পারি। তবে আমি একটু বলে রাখি, এইখানে ঔষধটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। মূলত আমরা বিভিন্ন বই ঘাটিয়া 6 প্রকার কিংবা 7 প্রকার ঔষধের পেয়ে থাকি। তো দেখা যায় 7 প্রকারও যদি বলি, আমি আগে একদিন আমাদের আলোচনায় 6 প্রকার নিয়েছি, 5টা প্রকার বেসিক, তারপরে অন্য অন্য একটা জিনিস নিয়েছি, যার মধ্যে 6 এবং 7 প্রকারে ইনক্লুড করে দিছি আমি ওইখানে। এখানে 4 প্রকার দেওয়া আছে। তো এখানে যেটা দেওয়া আছে, ভেষজ জগৎ, খনিজ সম্পদ,
তারপরে রোগজ, প্রাণী জগৎ, তারপর আমাদের এরপরে যে জিনিসগুলো এখানে আসে নাই সেটা হচ্ছে গ্রন্থিজ যে ঔষধগুলো সেটা আসে নাই, যেটাকে সার্কোড নামে অভিহিত করা হয়। তারপরে আরেকটা জিনিস আছে ইমপেন্ডিবল নামে একটা জিনিস আছে, যেটা এক্স রে, তারপরে সূর্যরশ্মি, এইসব বিষয়ের উপরে নির্ভর করে তৈরি করা হয়, সেটাকে 6 নম্বরে। এবং আরও কিছু বিষয় নতুন করে বর্তমানে ইনক্লুড হচ্ছে, যেটার এখনও কোনো পরিষ্কার কোনো বর্ণনা আমাদের সামনে আসে নাই, সেজন্য এই জিনিসটাকে আমি ওইভাবে এখনও বলতে পারছি না। যদি পরিষ্কার কোনো বর্ণনা আমরা কখনো কোনো বইতে পাই, তাহলে তখন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে এই বিষয়টা একটু দেখি যে আমরা মানে আয়ত্ত করব। এখানে প্রথম আমরা প্রাণী জগৎ থেকে যে ঔষধগুলো পাইছি সেই ঔষধগুলোর উপরে ভিত্তি করেও আয়ত্ত করতে পারি। যেমন প্রাণী জগৎ থেকে ঔষধ আছে ল্যাকেসিস, ল্যাকক্যান, এপিস, এই ধরনের যে মেডিসিনগুলো আছে এইভাবে আয়ত্ত করতে পারি। আবার দ্বিতীয়ত ভেষজ বা ভেজিটেবল জগৎ থেকে কিংবা প্লান্ট জগৎ থেকে যে ঔষধগুলো আসছে সেগুলোর উপরে ভিত্তি করেও আমরা এটা আলোচনা করতে পারি, যেমন লাইকোপোডিয়াম, ক্যালেন্ডুলা, ড্রোসেরা ইত্যাদি। আচ্ছা, তারপরে আমরা খনিজ খনিজ সম্পদ থেকে যেসব ঔষধ পাওয়া যায় সেটার উপরে ভিত্তি করেও এটাকে আয়ত্তে নিতে পারি। যেমন নেট্রাম গ্রুপের যত ঔষধ আছে, তারপর হ্যালোজেন আছে, কার্বন গ্রুপ আছে, অ্যাসিড গ্রুপ আছে, তো এই জাতীয় যত ঔষধ এইগুলোকে ভাগে ভাগেও আমরা একসাথে পড়িয়ে বিভিন্নভাবে এটাকে আয়ত্তে আনতে পারি। তারপর আমাদের আছে রোগজ বা নোসোড থেকে যে ঔষধগুলো পাওয়া গেছে, যেমন আছে সরিনাম আছে, বেসিলেনাম আছে, সিবিলাম আছে, মেডোরিনাম আছে, এইগুলোর উপরে ভিত্তি করেও আমরা এগুলোকে আয়ত্তে নিতে পারি। এরপরে যে আমাদের 6 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে মানসিক লক্ষণের উপরে যে ঔষধগুলো কাজ করে সেই ঔষধগুলো আমরা প্রথমে আয়ত্তে করতে পারি। যেমন 10টা আঙ্গিক লক্ষণ, একটা সর্বদাহিক লক্ষণ, কিংবা 10টা সর্বদৈহিক লক্ষণ, একটা মানসিক লক্ষণ, এইভাবে ভাগ করে করেও আমরা ম্যাটেরিয়া মেডিকাকে আয়ত্তে আনতে পারি। তো তারপরে আমাদের আরেক ধরনের আছে, যেমন যে সকল ঔষধ একে অপরের সমগুণ বিশিষ্ট, অর্থাৎ একটা আরেকটার সমর্থন করে কিংবা পরিপূরক, এই ধরনের অনেকগুলো মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে, সেগুলোর উপরে ভিত্তি করেও আমরা পড়তে পারি। সমগোত্রীয় ঔষধ বলা হয় অথবা সমগুণ সম্পন্ন ঔষধ বলা হয় যেগুলোরে। যেমন বেলেডোনা যেরকম ভাবে একটা মানুষের শরীরে কাজ করে, ঠিক ক্যালকেরিয়া কার্বও সেই একইভাবে কাজ করে। আর অ্যাকোনাইট যেভাবে কাজ করে সালফারের সাথে কিন্তু এর প্রচুর পরিমাণ মিল রয়েছে, যদিও অ্যাকোনাইট হচ্ছে আপনার অ্যাকুইট ডিজিজে বেশি কাজ করে, অন্যদিকে সালফার অ্যাকুইট ক্রনিক দুই দিকেই কাজ করতে পারে। তো অ্যাকোনাইট আমরা একদম যে সময় রোগাক্রান্ত হয়েছে একদম সেই সাথে সাথে ব্যবহার করতে পারি, কিন্তু এটা যদি 1 দিন 2 দিন দেরি হয়ে যায় তখন আমরা কিন্তু আর অ্যাকোনাইট ব্যবহার করতে পারবো না, তখন সালফার কিংবা অন্য কোনো ঔষধ আমাদের ব্যবহার করতে হবে। তারপরে আমাদের আরেকটা ঔষধ আছে ডালকামারা। ডালকামারার সাথে ব্রাইটা কার্বের একটা মিল আছে, সো আমরা এটাকে সমগোত্রীয় বলতে পারি। আমাদের আরেকটা ঔষধ আছে চায়না, যেটা ফেরামফসের সাথে খুবই মিল আছে। একটা ঔষধ আছে কফিয়া, কফিয়ার সাথে অ্যাকোনাইটের একটা মিল আছে। তারপরে ব্রায়োনিয়ার সাথে অ্যালুমিনার একটা মিল আছে, এপিসের সাথে নেট্রাম মিউলের মিল আছে, অ্যালোসক্রিটিনের সাথে সালফারের একটা মিল আছে। মানে আমরা বেলেডোনার পরে ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে পারবো, অথবা ক্যালকেরিয়া কার্বের আগে বেলেডোনা ব্যবহার করতে পারবো। এই ধরনের সমগুণ সম্পন্ন কিংবা অ্যাকুইট স্টেজে আমরা এই ওষুধটা ব্যবহার করব, ক্রনিক স্টেজে যাই এই ওষুধটা ব্যবহার করবো। এইভাবেও আমরা এই জিনিসটাকে দেখতে পারি যে অ্যাকুইট স্টেজে আমরা বেলেডোনাকে ব্যবহার করব, তারপরে আমরা ক্যালকেরিয়া কার্বের ব্যবহার করব। অ্যাকুইট স্টেজে আমরা অ্যাকোনাইট ব্যবহার করব, তো এরপরে আমরা ওই রোগটা যখনই 1 দিন 2 দিন 3 দিন পুরনো হয়ে যাবে তখনই আমরা সালফার ব্যবহার করব। যখন আমরা প্রথম অবস্থায় ডালকামারা ব্যবহার করলাম তখন এইটার পরবর্তী অবস্থায় আমরা ব্রায়োটিয়াকার ব্যবহার করি। আমাদের পরবর্তী ঔষধ আছে ম্যাটেরিয়া মেডিকা প্রত্যেকটা বইতেই, যে এই ওষুধের পরে কোন ওষুধটা ব্যবহার করতে পারি আমরা রোগের লক্ষণের উপর ভিত্তি করে, সেখানে এই ধরনের ঔষধগুলোর নাম লেখা আছে। আমরা এইটার উপরে ভিত্তি করেও ম্যাটেরিয়া মেডিকা পড়তে পারি কিংবা আয়ত্তে নিতে পারি। এরপরে আমাদের আরেকটা টপিকস হচ্ছে যে একটা ঔষধের সাথে আরেকটা ঔষধের শত্রু ভাবাপন্ন একটা লক্ষণ আছে। এটা আমরা জানি যে একটা ঔষধ আরেকটা ঔষধকে ডেস্ট্রয় করতে অথবা ধ্বংস করতে কিংবা তার ক্রিয়াকে নষ্ট করতে আমরা ব্যবহার করতে পারি। সো
আমাদের এইটা জানার জন্য আমরা ব্যবহার করতে পারি। যেমন রাস্টক্সের পরে যদি আমরা এপিস দিই তাহলে রাস্টক্সের যে কার্যক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে। আবার ফসফরাসের পরে যদি আমরা কোস্টিকাম দিই তাহলে ফসফরাসের যে লক্ষণ সেটা নষ্ট হয়ে যাবে। আবার মাক্সলের পরে যদি আমরা সাইলেসিয়া দিই সেক্ষেত্রে মাক্সলের যে ক্রিয়াটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মাক্সলের অ্যান্টিডোট হচ্ছে সাইলেসিয়া অথবা ফসফরাসের অ্যান্টিডোট হচ্ছে কোস্টিকাম, অন্যদিকে রাস্টক্সের অ্যান্টিডোট কিংবা ক্রিয়ানাশক ঔষধ হচ্ছে এপিসমিল। সো আমরা এইভাবে এটাকে পড়তে পারি যে এটার ক্রিয়ানাশক এইটা, তো আমরা এই ওষুধটার পরে এই ওষুধটা দেবো না, সেইভাবেও আমরা একটার পরে একটা ঔষধ আয়ত্তে নেওয়ার জন্য চেষ্টা করতে পারি। অন্যদিকে আমাদের আরেকটা জিনিস আছে ঔষধের, প্রথম শ্রেণীর কিছু ঔষধ আছে যেগুলো নির্দিষ্ট লক্ষণে, যেটাকে আমি আগে বলছি আপনাদের, যেটা সুপার গ্রেডের ঔষধ বলা হয়, যে কোনো একটা লক্ষণে একটা লক্ষণের উপরে ভিত্তি করে, একটা নির্দিষ্ট লক্ষণের উপরে ভিত্তি করে আমরা ওই ওষুধটাকে প্রয়োগ করতে পারি যে কোনো রোগীর ক্ষেত্রে। যেমন সোরা রোগের ক্ষেত্রে আমরা সালফাস সোরিনাম গ্রাভাইটিস একদম এই ওষুধগুলোকে সিলেক্টেডভাবে আমরা ব্যবহার করতে পারি, যদিও এটা ক্রনিক রোগের ক্ষেত্রে এটা বিবেচনায় আনা যেতে পারে। তারপরে সাইকোসিসের জন্য থুজা, এখানে থুজা বানামটা ভুল আছে, একটু দেখে নেবেন আপনারা। থুজা এখানে TISU যে ইউ দেওয়া আছে, যে এ হবে, মেডোরিয়াম নেট্রাম সালফ। তো সাইকোসিস রোগী যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা থুজা ব্যবহার করতে পারি, মেডোরিয়াম ব্যবহার, সালফার ব্যবহার, নেট্রাম সালফ ব্যবহার করতে পারি। আবার যদি আমরা কোনো রোগীকে সিফিলিস রোগ হিসেবে পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা মাক্সল, সিফিলিনাম, অ্যাসিড নাইট্রিক এগুলো চিন্তা করতে পারি। আবার কিছু কিছু রুগী আছে যে প্রচণ্ড অস্থির, তো সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট, আর্সেনিক, রাস্টক্স এইগুলোকে চিন্তা করতে পারি। আবার কিছু রুগী আছে পিপাসার অভাব, সেক্ষেত্রে আমরা এপিস, পালস, জেলসিমিয়াম, এপিক্যাপ এই ধরনের বিভিন্ন ঔষধ আমরা ব্যবহার করতে পারি। তো এইগুলোর উপরে ভিত্তি করেও আমরা ম্যাটেরিয়া মেডিকাকে পড়তে পারি এবং এটাকে আমাদের মনের মধ্যে আয়ত্তে আনতে পারি। এরপরে 10 নম্বর বিষয়ে যেটা লেখা আছে যে ঔষধের অদ্ভুত লক্ষণ, অসাধারণ লক্ষণ, এইভাবেও আমরা অনেক সময় পড়তে পারি। আবার দেখা যাচ্ছে কিছু ব্যক্তির মধ্যে কিছু বিষয়ের উপরে ভীতি থাকে, যেমন কারো যদি কুকুরের ভীতি থাকে তাহলে আমাদের একটা সুপার গ্রেডের ঔষধ চলে আসে টিউবারকুলিনাম। আবার কেউ কেউ আছে ভবিষ্যৎ চিন্তা সম্বন্ধে চিন্তা করে, ভয় পায়, মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে কিন্তু মিষ্টি খাইলে পরে তার রোগের আক্রমণ বাড়ে, তার মনে চায় মিষ্টি খাবো কিন্তু এটাও ভয় আছে যে মিষ্টি খাইলে আমার এই ধরনের সমস্যা হবে। তো এরকম যদি কোনো রুগী পাওয়া যায় সেক্ষেত্রে আর্জেন্ট নাইট্রিকাম ব্যবহার করা যায়। আবার কিছু কিছু রুগী আছে যারা কয়লা, নেকড়া, পোড়ামাটি ইত্যাদি যে কুখাদ্যগুলো যেটা আসলে খাওয়ার যোগ্য না, এরকম খাদ্য খাওয়ার অভ্যাস আছে কিছু কিছু রুগীর, রোগ আক্রমণের সময় অথবা রোগের আগে পরে এরকম একটা অভ্যাস থাকে। তো সেক্ষেত্রে আমরা অ্যালুমিনা ব্যবহার করতে পারি। তারপরে চোখের উপরের পাতা ফুলছে সেক্ষেত্রে ক্যালিকাপ ব্যবহার করা যাইতে পারে, নিচের পাতা ফুলছে এপিস ব্যবহার করা যাইতে পারে, দুধের মতো সাদা জিহ্বায় এন্টিম ক্রুড ব্যবহার করতে যাইতে পারে, সিঁদুরের মতো লাল জিহ্বায় পাইরোজেন ব্যবহার করা যাইতে পারে। আত্মহত্যার ইচ্ছা আছে এই ধরনের যে রুগীগুলো আছে তাদের ক্ষেত্রে অরামমেড ব্যবহার করা যাইতে পারে। আবার বোকাটে, মেধায় কিছুটা তারা উচ্চতায় খাটো কিংবা খর্ব আকৃতি, তাদের ক্ষেত্রে ব্রায়োটাকার ব্যবহার করা যাইতে পারে। আবার নিম্ন গতিতে যেসব ঔষধ ব্যবহার মানে নিম্ন গতিতে যেসব রোগ চলে সেই ক্ষেত্রে আমরা বোরাক্সও ব্যবহার করতে পারি। মোট কথা হচ্ছে 10 নম্বর টপিকসে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ঔষধের অদ্ভুত এবং অসাধারণ লক্ষণ অনুযায়ী আমরা যে ঔষধগুলো ব্যবহার করতে পারি সেইটা পর্যায়ক্রমে একটার পরে একটা আইনেও আমরা ম্যাটেরিয়া মেডিকাকে আয়ত্তে আনতে পারি। এছাড়াও এখানে যে বিষয়টা নেই আমরা সেটাও আমি একটু বলে দেব, সেটা হচ্ছে যে আমরা মায়াজমের উপরে ভিত্তি করে, অর্থাৎ মায়াজোমেটিক ঔষধ, অ্যান্টি মায়াজোমেটিক ঔষধ যেগুলো সোরার জন্য আলাদা, সিফিলিসের জন্য আলাদা, সাইকোসিসের জন্য আলাদা, এইভাবে আমরা এটাকে ভাগ করিয়া ঔষধগুলোকে ডিভাইডেড করেও আমরা ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তে নিতে পারি। আবার অন্যদিকে আমরা অন্য একটা প্রক্রিয়াও পড়তে পারি, আমি অন্য একটা আর্টিকেলে এই বিষয়গুলো পড়ছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমরা প্রথম দিকে একুইট লক্ষণের উপরে ভিত্তি করে 10টা মেডিসিন পড়তে পারি। তারপর একুইট এবং ক্রনিক দুই জায়গায় কাজ করে এমন কিছু মেডিসিন সিলেক্টেড করে তার মধ্যে থেকে 15টা মেডিসিন নিয়ে আমরা পড়তে পারি। তারপরে ক্রনিক ডিজিজের উপরে কাজ করে এরকম কিছু অথবা অ্যান্টিমায়াজোমেটিক ড্রাগ আমরা 15টা মেডিসিন পড়তে পারি। তারপর আমরা আসতে পারি যে গভীর ক্রিয়াশীল, যেগুলোকে হোমিওপ্যাথির ভাষায়
পলিক্রেস্ট ঔষধ বলা হয়, সেই ঔষধ থেকেও আমরা একটার পরে একটা ঔষধ সিলেকশন করে সেখান থেকেও ঔষধগুলো নিয়ে আমরা এটা পড়তে পারি। তবে এটার জন্য প্রচুর সময়, ধৈর্য এবং অনেকটা সৎ সাহস নিয়ে এটা বারবার পড়ে যেতে হবে। অনেক লক্ষণ আছে যেটা আমরা একবারে হয়তো অথবা একটা রাইটারের বইতে আমরা হয়তো পাবো না। বিভিন্ন রাইটার বই বিভিন্নভাবে হয়েছে, আবার বিভিন্ন রাইটার সে তার ব্যক্তিগত জীবনে যে মেডিসিনগুলো ব্যবহার করছে সেটার উপরে ভিত্তি করে তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে এই মেডিসিনগুলোকে তারা আলোচনা করছে এবং আলোচনা করে একটার পরে একটা তারা ওখানে লিখছে বিভিন্ন লক্ষণ, তার নিজস্ব অভিজ্ঞতা। তো সেজন্য আমাদের একটা নির্দিষ্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেও হবে না, বিভিন্ন বই থেকে আমাদের তথ্য নিতে হবে। সেই সাথে এখন যেহেতু আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, আমরা এখন এক কথায় একটা মডার্ন সায়েন্সের যুগে বসবাস করছি। আমরা গুগলে সার্চ দিলে অনেক তথ্য পাই, ইউটিউবে সার্চ দিলে অনেক তথ্য, অনেক ভিডিও পাই, যেখান থেকে আমরা অনেক হেল্প নিতে পারি। বিভিন্ন রাইটার একটা মেডিসিন সম্বন্ধে 2-3টা আর্টিকেল, সেই সাথে আমরা কিছু ইউটিউব থেকে কিছু ভিডিও দেখলে কিংবা বিভিন্ন যে পথিতযশা যারা সুনামধন্য বর্তমান সময়ে এই জগতে, তাদের কিছু কথাবার্তা শুনলেও আমাদের অনেক উপকার হবে বলে আমি মনে করি। তো সেসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বই পড়ার থেকে শুনলে আরও বেশি মনে থাকে। আরও মনে থাকে যদি আমরা শোনার সাথে কিছু দেখতে পাই, অর্থাৎ তার সাথে কিছু ছবি টবি ইত্যাদি কারসাজি যদি থেকে যায়, তাহলে আমাদের সেইটা মনে রাখতে আরও সুবিধা হয়। ঠিক আছে, সো আমরা সেই বিষয়গুলো নিয়েও এখানে আলোচনা করতে পারি। সেই বিষয়গুলো নিয়েও যদি আমরা একটার পরে একটা মেডিসিন আলোচনা করে যাই এবং আমরা যদি বারবার এটাকে রিডিং করি, দেখা যায় যে একটা সময় আমরা এই মেডিসিন সম্বন্ধে একটা ভালো ধারণা পেয়ে যাব, এরকম একটা বিশ্বাস আমার আছে। আর সেই সাথে আমাদের আরও জানতে হবে একটা মেডিসিন পড়ার সময় একটা মেডিসিনের সাথে আরেকটা মেডিসিনের যে একটা পার্থক্য আছে, কম্প্যারিজম, সেই কম্প্যারিজমটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা একটা মেডিসিনের সাথে আরেকটা মেডিসিনের কম্প্যারিজম বুঝতে না পারি, তাহলে আমরা ঔষধ সঠিকভাবে সিলেকশন করতে পারবো না। তো ঔষধ সঠিকভাবে সিলেকশন না করতে পারলে আমরা যে উদ্দেশ্যে আজকে পড়াশোনা করতেছি কিংবা আজকে অনলাইনে আমাদের নলেজগুলোকে শেয়ার করতে পারছি, সেটা কিন্তু ব্যর্থতার দিকে চলে যাবে। সো আমাদের কম্প্যারিজমে যেতে হবে। আমরা যখন ম্যাটেরিয়া মেডিকা পড়বো, আমরা নিশ্চয়ই সেই কম্প্যারিজমটা আনবো যে একটা মেডিসিনের একটা লক্ষণের উপরে ভিত্তি করে কি কি জায়গায় তার কম্প্যারিজম, কোন কোন মেডিসিনগুলো আসতে পারে এবং কেন এই পার্থক্যগুলো এখানে আসছে, সে বিষয়গুলো যদি আমরা আলোচনা করব। তারপরেও নিজেদের স্ব উদ্যোগেও এই জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা নিশ্চিত এবং আমরা এভাবে আশাবাদী হতে পারি যে আমরা ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের মধ্যে আনতে পারবো আমাদের সাধ্য মতন। যদিও হোমিওপ্যাথিতে একটা ভাস্ট নাম্বার, আমি যতদূর জানি যে প্রায় 4,500 প্রুভড ঔষধ আছে। যদিও সব দেশে সব ধরনের ঔষধ চলে না, সব ঔষধ নিয়ে কাজ করা হয় না। তো আমরা যতদূর পর্যন্ত আমাদের প্রয়োজন অনুযায়ী যে মেডিসিনগুলো আমাদের কাছে গুরুত্ব দেবে বেশি, আমরা সেইগুলো ব্যবহার করব এবং সেইগুলোর সম্বন্ধেই জ্ঞান অর্জন করব, সেইগুলো সম্বন্ধেই আমরা পড়াশোনা করব যেটা আমাদের কাজে লাগে এবং যে ওষুধগুলো আমাদের ব্যবহৃত হয়, যা দিয়ে রোগীর উপকার করতে পারি, সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে। পরিশেষে আমি ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল এই বিষয়ে লেখক এখানে শেষে একটা কথা বলছে, সেটা হচ্ছে উনি নিজে ওনার ভাষায় আমি বলতেছি, পরিশেষে বলবো ম্যাটেরিয়া মেডিকা দক্ষতা অর্জন করা কঠিন হলেও অসাধ্য নয়। এজন্য ম্যাটেরিয়া মেডিকার ঔষধগুলো পড়তে হবে গভীর মনোযোগ সহকারে। উপমহাদেশের বিশিষ্ট হোমিওপ্যাথ ডাক্তার এ আলীর ভাষায়, আরামকে হারাম মনে করে দিনরাত অধ্যয়ন করো। যদি আমরা এভাবে অধ্যয়ন করতে পারি, আমরা এটাও আশা করতে পারি যে আমরা ম্যাটেরিয়া মেডিকায় ভালো একটা পরিস্থিতি তৈরি করে নিয়ে আসতে পারবো। এই একটা বিশ্বাস আমরা তৈরি করতেই পারি। তো এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধের পরিচায়ক লক্ষণ। তো এই জায়গায় আমরা জানার চেষ্টা করব হচ্ছে ঔষধটা, একটা ঔষধ কোন দিকে কাজ করে, একটা ঔষধ শীতকালে কাজ করে না গরমকালে না বর্ষাকালে, তারপরে দিনের কিংবা রাতের সময় অনুযায়ী কোন সময় একটা ঔষধের রোগ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, তারপর কোন ঔষধটা শীতকাতর গরমকাতর, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। তো আমি এখানে আপনাদের কাছে একটা ডকুমেন্ট পাঠাই দিছি, এগুলো আপনারা প্রিন্ট দিয়ে নেবেন সবাই।
প্রিন্ট দিয়ে এটা মোটামুটি পড়তে থাকবেন একবার, একদিনে এটা কিছুই হবে না, দিনের পর দিন পড়তে 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 আপনাদের মধ্যে, তাছাড়া আমরা যখন ম্যাটেরিয়া মেডিকা পড়বো এই দুইয়ে মিলে ধীরে ধীরে এই বিষয়গুলো ধীরে ধীরে আমাদের কাছে মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে, এবং আমরা একজন জিজ্ঞেস করলে কিংবা আমরা যখন রুগী দেখবো, রুগীর কাছে হঠাৎ করেই যদি বুঝতে পারি যে এটা ডাইন দিক থেকে আক্রমণ হয়েছে, তাহলে কোন ওষুধটা এখানে আসবে সেটা আমরা বুঝতে পারবো। রুগীর কাতরতার উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে তারকে আমরা কোন কোন ঔষধগুলো নিয়ে আসতে পারবো। মোটামুটি এই জিনিসগুলো আমাদের একটু আগে দেওয়া হইলো এই কারণে যে আমরা যাতে এটা পড়ার সময় পাই, বোঝার সময় পাই, এবং এটাকে আমরা মেডিকা পড়ার সময়ে যাতে এই জিনিসটাকে আমরা এর সাথে ইনক্লুড করতে পারি, সেই সাথে এটা আমাদের কেস টেকিংয়ের সময় প্রচণ্ড গুরুত্ব বহন করবে, এবং রুগীকে ঔষধ সিলেকশন করার জন্য আমাদের এটার গুরুত্ব অপরিসীম এক কথায়। এটা ছাড়া আমরা একটা সিঙ্গেল রেমেডিতে অর্থাৎ সিঙ্গেল মেডিসিনে পৌঁছানো খুবই কষ্টদায়ক একটা ব্যাপার হবে যদি আমরা এই জিনিসগুলো বুঝতে না পারি। তো প্রথমেই আমরা আসবো যে আমাদের হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে যারা ডাইন দিকে কাজ করে, ডাইন দিকে মানে ক্রিয়াশীল বেশি তারা, আবার কিছু ঔষধ আছে তারা বাম দিকে বেশি ক্রিয়াশীল, কিছু ঔষধ আছে উভয় দিকে ক্রিয়াশীল অর্থাৎ ডাইন বাম দুই দিকেই তারা কাজ করে, কিছু ঔষধ আছে ডাইন দিকে আক্রমণটা শুরু হয় কিন্তু ডাইন দিকে আক্রমণ করিয়া বাম দিকে চলে যায়, আবার কিছু ঔষধ আছে বাম দিকে আক্রমণটা শুরু হয় কিন্তু বাম দিকে আক্রমণ করে এটা ডান দিকে চলে যায়। তো আমরা এখানে অনেকগুলো মেডিসিন দেওয়া আছে, এতগুলো আমি বলবো না, আপনারা পড়ে নেবেন এগুলা। শুধু একটা কথা বলবো যে এখানে যেমন লেখা আছে রাইট সাইড অফ দ্য বডি অর্থাৎ রাইট সাইডে যে মেডিসিনগুলো কাজ করে সেটা একটা অ্যাকোনাইট লেখা আছে, স্কুলেস হিপ আছে, অ্যাগনাস কাস্ট, অ্যালুমিনা, অ্যামন কার্ভ, এপিসমেল। তারপরে লেফট সাইডে কাজ করে কিংবা ক্রিয়াশীল ঔষধটা আছে এলিয়াম সেপা, অ্যানাকার্ডিয়াম অক্সি, অ্যান্টিমোনিয়াম ক্রুড, অ্যান্টিমটার্ড, আর্জেন্টাম নাই, আর্নিকা মন্ড। তারপরে বোথ সাইডে কাজ করে আমাদের একটা পরিচিত ঔষধ আছে ব্রায়োনিয়া অ্যালবা। রাইট সাইড থেকে লেফট সাইডে কাজ করে অর্থাৎ আক্রমণ কিংবা ক্রিয়াটা ডান সাইডে শুরু হইয়া এটা বাম সাইডে ডাইভার্ট করে। তো এরকম যদি হয় তাহলে আমরা অ্যাসিড, অ্যাসেটিক, বেলেডোনা, লাইকোপোডিয়াম, মেজোরিয়াম, স্পঞ্জিয়া এবং সালফার এই ওষুধগুলোর কথা চিন্তা করতে পারি তখন। আবার লেফট সাইডে এটা আক্রমণটা শুরু হয়েছে অর্থাৎ ক্রিয়াশীল শুরু হয়েছে, এটা পরবর্তীতে ডাইন সাইডে চলে আসছে, এরকম ঔষধ আছে অ্যাকোনাইট, অ্যালোসক্রেটিনা, কলসিকাম, ল্যাকেসিস, ফাইটোলক্কা, তারপরে আছে রাস্টক্স। তো আমরা এখানে একটা কথা মানে কোডিং করে রাখবেন আপনারা, এই ওষুধটা ডাইন সাইডে কাজ করে তার মানে ডাইন সাইডে রুগী এসে বলে নাই তার মানে এই ওষুধ ব্যবহার করা যাবে না, এ ধরনের কোনো টার্গেট নেওয়া যাবে না। বাম সাইডে আক্রমণেও আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারবো যদি তার মধ্যে অন্য অন্য লক্ষণগুলায় সাদৃশ্য থাকে ওই ওষুধের সাথে, সেক্ষেত্রে আমরা একেবারে কোট করতে পারবো না যে এই ওষুধটা ডাইন দিকে কাজ করে কিংবা ক্রিয়াশীল বলে আমরা ডাইন দিকে আক্রমণ না পাইলে এটা নিয়ে আমরা ওষুধটা নিয়ে আমরা কাজ করতেই পারবো না, এই ধরনের কোনো ইথিক্স নিয়ে আমরা বসে থাকতে পারবো না। দেখা যাচ্ছে ডাইন বাম মেলে নাই কিন্তু আমার অন্য অন্য লক্ষণগুলো ওই ওষুধের সাথে মিলে গেছে, সেক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি, এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারপরে আছে আমাদের শীতকাল কিংবা গরমকাল কিংবা বর্ষাকাল, এটার উপরে ভিত্তি করে আমাদের কিছু ঔষধ অত্যাধিক ক্রিয়াশীল হয় এবং কিছু কিছু রুগী আছে তাদের এই সমস্ত কাল অর্থাৎ সিজনের উপরে ভিত্তি করে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ঔষধ আছে যেমন গ্রীষ্মকাল কিংবা গরমে যে ঔষধগুলো ক্রিয়াশীল সেটা হচ্ছে ন্যাট্রাম কার্ব, সালফা, সিকেলিকর, এই ধরনের যে ঔষধগুলো আছে সেগুলো গরমের দিনে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। তারপরে শীতকালে কিছু ঔষধ বেশি ক্রিয়াশীল যেমন অ্যাকোনাইট ন্যাপ, চায়না, ম্যাগনেসিয়া কার্ব, এই ওষুধগুলো শীতকালের দিনে। আবার শীত, ঠান্ডা এবং বর্ষা এই সবসময়ই এটা ওষুধটাকে প্রয়োগ করা যায়। ডালকামারা একটু আগে আমরা আলোচনা করছিলাম, তো ডালকামারা ওষুধটাকে সবসময়, তবে ব্যবহার করার আগে তার অন্য অন্য লক্ষণগুলো আমাদের মিলাই দেখতে হবে যে সে আসলে প্রয়োগ করা যাবে কিনা। তারপর বর্ষাকালের উপরে ভিত্তি করে আমাদের কিছু ঔষধ আছে যেমন রাস্টক্স, থুজা, এই ধরনের ওষুধগুলো আমরা বর্ষাকালে ব্যবহার করতে পারি। এরপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে আমরা, কারণ প্রথমে ছিলাম হচ্ছে ডান সাইড বাম সাইড, একবার শীতকাল গরমকালে চলে গেলাম। এবার আমাদের আরো একটা অকেশন আছে, পূর্ণিমা অমাবস্যা, একদম
আপনাকে রুগী এখানে আইডেন্টিফাই করে দেবে, বলে দেবে যে আমার আমাবস্যার সময় রোগ বাড়ে কিংবা পূর্ণিমার সময় বাড়ে। আবার অনেক সময় অনেকে জোয়ার ভাটার কথা বলে যে যখন নদীতে জোয়ার আসে তখন আমার রোগ বাড়ে, যখন ভাটা হয় তখন রোগ কমে। তো এইটার উপরে ভিত্তি করেও আপনার ঔষধ ব্যবহার করার দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু মেডিসিন বেশি কার্যকর বা কিংবা ক্রিয়াশীল আছে, সেগুলো একটু বলি। পূর্ণিমার সময় অনেক বেশি কার্যকর ঔষধগুলো হচ্ছে আর্নিকা মন্টেনা, ক্যালকেরিয়া ফ্লোর, গ্রাফাইটিস, ন্যাট্রাম কার্প, ন্যাট্রামিউর, সালফার, স্পঞ্জিয়া টিক্রিনিয়াম। তো এই ঔষধগুলো আপনার পূর্ণিমার সময়ে এদের আক্রমণ বা ক্রিয়াটা বেশি বৃদ্ধি পায়। সো ওই সময়ে যে রুগীগুলোর রোগ লক্ষণটা বৃদ্ধি পাচ্ছে, তো তখন আমরা এই ওষুধগুলোর কথা চিন্তা করতে পারি। অন্যদিকে আমাবস্যায় কিছু রোগের লক্ষণ বেশি প্রকাশ পায় এবং এই ক্ষেত্রেও কিছু ঔষধ আছে এই সময়ে অনেক বেশি ক্রিয়াশীল হয়, যেমন অ্যামনকার, বিউফোরানা, কোস্টিকাম, ক্যালকেরিয়া ফ্লোর, ডালকামারা, সাভাডিলা, থুজা অক্সিডেন্টাল। তো এই ওষুধগুলো আপনার আমাবস্যার সময় অনেক বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। অন্যদিকে কিছু ঔষধ আছে আমাবস্যা এবং পূর্ণিমা দুই সময়ই তারা তাদের ক্রিয়াটা দেখানোর চেষ্টা করে কিংবা ক্রিয়াটা প্রকাশ করে। অন্যদিকে এরকম রুগীও বলবে আমাবস্যা এবং পূর্ণিমায় দুই সময়ই আমার রোগের লক্ষণটা বৃদ্ধি পায়। একদম সিলেক্টেড কিছু কিছু রুগী এই কথা বলে দেয় যে আমার আমাবস্যা এবং পূর্ণিমা আসলেই এটা বাড়তে থাকে, অন্য সময় আমি খুব ভালো থাকি। তো এই ক্ষেত্রে আমাদের কিছু ঔষধ আছে, যেমন ক্লিমেটিস ইরেক্ট্রা, সিপিয়া, সাইলেসিয়া, সাবাডিলা। তখন আমরা এই ঔষধগুলোর কথা চিন্তা করতে পারি। এবার আমরা আসবো হচ্ছে দিন ও রাতের সময় অনুযায়ী রোগের বৃদ্ধি। অর্থাৎ আমরা একটু আগে এটা আলোচনা করতেছিলাম যে কোন ওষুধটা কোন সময়ে বেশি ক্রিয়াশীল হয়, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমাদের কিছু ঔষধ আছে, এখানে একদম টাইম টু টাইম দেওয়া আছে। আপনারা যদি শীটটা পড়েন এবং দেখেন টাইম থেকে টাইম একদম ইন্ডিকেট দেওয়া আছে যে এই টাইমে এই ওষুধটার লক্ষণটা বেশি প্রকাশ পায় বা এই ওষুধটা ওই সময় বেশি ক্রিয়াশীল। যেমন আমাদের এখানে প্রথমেই লেখা আছে বিকেল 4টা থেকে রাত 8টার সময় বৃদ্ধি পায় লাইকো, চেলিডোনিয়াম, নেট্রামসাল, কেলিসাল, কলোসিন, হেলিবোরাস, ইগলফোবিয়া, কেলিবাই, মিলিফো, সিপিয়া, এলুমিনা। এই ঔষধগুলো হচ্ছে বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে বৃদ্ধি পায়। অন্যদিকে রাত্রির প্রথম প্রহর মানে রাত 7টা থেকে 11টার মধ্যে বৃদ্ধি পায় আমাদের কিছু ঔষধ আছে, সেটা হচ্ছে ক্যামোমিলা, সাম্বুকাস, ক্যালমিয়া, ব্রায়োনিয়া, স্পঞ্জিয়া, সিপিয়া, ল্যাকেসিস, সরিনাম, ক্যাকটাস, ব্রোমিয়াম। এই ঔষধগুলো রাত্রের প্রথম প্রহরে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। তারপরে আছে মধ্যরাতের ক্রিয়া, মধ্যরাতে আরম্ভ হয় এ ধরনের কিছু ঔষধ আছে। অর্থাৎ মধ্যরাতে যেমন রোগ লক্ষণ বৃদ্ধি পাচ্ছে কিছু কিছু রোগীর, ঠিক তেমনি আমাদের কিছু ঔষধ আছে যেগুলো মধ্যরাতে তার ক্রিয়াটা বেশি প্রকাশ করে। যেমন এখানে আছে নেট্রামসাল, নেট্রামফস, রাস্টক্স, আর্সেনিক অ্যালবাম, ক্লোরাম, স্পঞ্জিয়া, কার্বো অ্যানিমেলিস, কোকুলাস, তারপরে সালফার, ড্রোসেরা, ফেরামেট, ক্যালকার। এই ঔষধগুলো হচ্ছে আপনার মধ্যরাতে যাদের পীড়া বৃদ্ধি পায়। তারপরে আমাদের কিছু ঔষধ আছে রাত্রি তৃতীয় প্রহর বা রাত 3টা থেকে 5টার মধ্যে এর ক্রিয়াটা বেশি দেখায় কিংবা রোগ লক্ষণ ওই সময় বৃদ্ধি পায়। সেই সময় এই ঔষধের কথাগুলো আমরা চিন্তা করতে পারি, যেমন কেলিফস, কেলি আয়োড, অ্যামনকার, কেলিবাই, কেলিব্রোম, ইথুজা, কেলিকার, থুজা, নেট্রামসাল, ঠিক আছে? তো এই ঔষধগুলো রাত্রের তৃতীয় প্রহর, আমি প্রহর বুঝতে আমার বেশ কষ্ট হচ্ছিল সেদিন, আমারে কিশোরদা এই জিনিসগুলো বুঝাই দিয়েছে, আপনাদের সাথে এটা আলোচনা করব। তারপরে হচ্ছে পূর্বাহ্নে বা বেলা 10টা থেকে 11টার মধ্যে বৃদ্ধি, এরকম কিছু ঔষধ আছে আমাদের, যেমন নেট্রামিউর, নেট্রামকার, জিসকামেট, ওপিয়াম, তারপরে ভায়োলেট্রাই, ক্যাকটাস, ব্যাপটিসিয়া, সিপিয়া। এই ধরনের ঔষধগুলো আমাদের পূর্বাহ্নে বেলা 10টা থেকে 11টার মধ্যে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। তারপরে মধ্যাহ্ন বা দুপুর বেলায় আমাদের কিছু রোগ লক্ষণ বৃদ্ধি পায়, সেগুলো একটু দেখবো আমরা। আর্জেন্টামেট, ফেরামেট, সিপিয়া, এন্টিমটার্ট, এপিস, স্পাইজেলিয়া, তারপর ভ্যালেরি, সিনাবেনিস, আর্সেনিক অ্যালবা, ক্যাকটাস। তো এই ঔষধগুলো হচ্ছে আমাদের দুপুরে অর্থাৎ
আমরা এর মধ্যে কিছু মিল দেখা যাচ্ছে। একটু আগে আমাদের বলছিল কিশোর দাস যে আর্সেনিক অ্যালবামটা দিনের দুপুরে এবং রাত্রের দুপুরে এই দুটো সময়ই কাজ করে। দেখেন আমাদের এই ওষুধটা কিন্তু দুই জায়গায় চলে আসছে অলরেডি আলোচনার মাধ্যমে। এরপরে আমাদের কিছু ঔষধ আছে সূর্য অস্ত হইতে সূর্যোদয় কালের মধ্যে বৃদ্ধি পায়, সেই সময়ে আমরা এটাকে চিন্তা করতে পারি। সূর্য অস্ত থেকে সূর্যোদয় অর্থাৎ পুরো রাতটাকে আমরা চিন্তা করতে পারি যে পুরো রাতের মধ্যে যদি রোগ লক্ষণ বৃদ্ধি পায় তাহলে আমরা এই ওষুধগুলো চিন্তা করতে পারি। সিমি সিফিউগা, মার্কুলিয়াস সল্প, কলসিকাম, সিপিলাম, হেলিবোরাস, ফাইটোলক, এখানে ফাইটো লেখা, আমরা লক্কা দাদা, অথবা ডিকান্ট এই দাদা এক বিষয়টা মিনিট। আমরা আসবো। আচ্ছা, এরপরে আমাদের মানে কিছু ঔষধ আছে সূর্যোদয়ের, অর্থাৎ সূর্যটা তখন উদিত হয় সেই সময়ই কিছু ঔষধের ক্রিয়া বাড়ে, যেমন তেমনি কারো কারো রোগ লক্ষণও এই সময়ে বাড়ে। সেরকম এখানে দুটো ঔষধের উদাহরণ দেওয়া আছে, একটা আছে ক্যালমিয়া আর একটা আছে স্পাইজেলিয়া। যদি এরকম পাওয়া যায় এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অন্য আরেকটা ঔষধ আছে যার নাম হচ্ছে মেডোরিনাম, সে হচ্ছে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত অর্থাৎ পুরো দিনটাই কভার করতে পারে। এই পুরো দিনের মধ্যে যদি রোগ লক্ষণ বৃদ্ধি পায় এবং আমরা যদি ঔষধের সাথে সাদৃশ্য খুঁজে পাই তাহলে আমরা মেডোরিনাম ব্যবহার করতে পারবো। আবার সন্ধ্যা হইতে মধ্যরাত, এক্ষেত্রে আমরা মেজোরিনাম এবং মেডোরিয়াম দুইটাই ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে এখানে একটা বসে আমরা মেডোরিনামরে একটু আরেকটু লং স্টেজ করে দিতে পারি যে সূর্যোদয় থেকে মধ্যরাত পর্যন্ত এই ওষুধটা কাজ করে, সেক্ষেত্রে আমরা টেনে দিতে পারি। তো এরপরে আছে মধ্য দুপুর ও মধ্যরাত্রে বৃদ্ধি। একটু আগে আমরা আর্সেনিক নিয়ে কথা বলছিলাম, এখানে একটু এটাকে আলাদা করে দিয়ে দিয়েছে। মধ্য দুপুর এবং মধ্যরাত্রে বৃদ্ধি পায় আর্সেনিক অ্যালবাম। রাত্রি ৩টায় সব রোগ লক্ষণের বৃদ্ধি, এমন যদি আপনি পান তাহলে এমনকার, টুজা, ক্যালিকার, কুপ্রামেট এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। রাত্রি ৩টায় আরও বৃদ্ধি পায় কেলি জাতীয় সমস্ত ঔষধ, অর্থাৎ কেলিকার, কেলিব্রোম, কেলিয়াস, কেলিসাল, এই জাতীয় কেলি জাতীয় যত ঔষধ আছে সব রাত ৩টার সময় বৃদ্ধি পায়। রাত ৩টায় এবং দুপুর ৩টায় বৃদ্ধি পায় হচ্ছে থুজা। ভোর ৪টায় এবং বিকেল ৪টায় বৃদ্ধি পায় সেলিডোনিয়াম। সকাল ৭টা থেকে ৯টায় বৃদ্ধি পায়। ইউপেটেরিয়াম পারফোলিয়েটাম। আচ্ছা দাদা আবার বলেন। ইউপেটেরিয়াম পারফোলিয়েটাম, দ্যাট মিন্স পারপোলিটাম। আপনার এই যে কিছুদিন আগে আপনার ওই যে এই মশাবাহিত যে রোগ চলে গেল না, ডেঙ্গু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেঙ্গু। এবারে কিন্তু অহরহ ব্যবহার করছি আমরা এই ওষুধটাকে। আচ্ছা আচ্ছা। প্রাতবেলা প্রাতে সকাল 10টা এবং বিকেল 4টায় বৃদ্ধি পায় হচ্ছে সিপিয়া। দিন 11টা থেকে দিন 11টা ও রাত 11টায় এখানে একটু ইন্ডিকেট করে দিয়েছে হৃদযন্ত্রের পীড়া যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা ক্যাকটাস ব্যবহার করতে পারি। দিন 11টা ও রাত 11টা যদি হৃদযন্ত্রের পীড়া বৃদ্ধি পায় তাহলে আমরা ক্যাকটাস ব্যবহার করতে পারি, কিংবা ক্যাকটাসের বিষয়টা আমরা মাথায় আনতে পারি। রাত্রে 1টা থেকে 3টার মধ্যে বৃদ্ধি আইরিশ, কেলিয়ার্স। বেলা আইরিস ভার্স। আচ্ছা, ভাসটা এখানে দেওয়া নেই দাদা, এই জন্য আমি শুধু আইরিসটা বলে দিলাম। আর হচ্ছে কেলিয়ার্স, আইরিস ভাস, ঠিক আছে। বেলা 3টায় বৃদ্ধি সেনক্রিস, এপিস, বেলেডোনা, থুজা। এই সেনক্রিস ঔষধটা আমার কাছে নতুন, আমি মনে হয় আগের নাম শুনি নাই। তবে এপিস, বেলাডোনা, থুজা এটা তো আমরা জানি। এটা বেলা 3টার সময় এটা বৃদ্ধি পায়। বেলা 4টায় বৃদ্ধি কলোসিন, সিপিয়া, সেলিডোনিয়াম। এবং খালি পেটে বৃদ্ধি কিছু খাইলে ব্যথার উপশম। পেট খালি থাকলে বৃদ্ধি, কিছু খাইলে ব্যথার উপশম। ভাবে আমি আপনাকে কাল পরশু মানে দুদিন আগেও মনে হয় বলছিলাম এই বিষয়টা, যে আমার খালি পেটে পেট ব্যথা করে, পেট খালি হলেই। তো এই ক্ষেত্রে কিছু ঔষধ আছে অ্যানাকার্ডিয়াম, পেট্রোলিয়াম, সিলিডোনিয়াম, সাইলেসিয়া, মেডো, আয়োডিন, হিপার, নেট্রামসাল্ফ, গ্রাফাইটিস। এই ঔষধগুলোর কথা আমরা চিন্তা করতে পারি যদি অন্য অন্য লক্ষণের সাথে আমরা সাদৃশ্য পেয়ে থাকি। এছাড়া পেটে ভরা থাকলে অর্থাৎ কিছু খাইলে ব্যথার বৃদ্ধি পায়, যদি এইরকম হয়ে থাকে তাহলে লাইকো নেট্রামিউর আর হচ্ছে এবিস নায়াগ্রি, এই ওষুধটা আমরা মানে এই ওষুধগুলোর কথাও আমরা চিন্তা করতে পারি। কাতরতা সম্পর্কে যতগুলো বই আমি ঘাটছি বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে একটা রেফারেন্স নিচে সব বইতে,
রবার্ট গিবসন মিলারের কাতরতা, এভাবেই লেখা। তো শেষ পর্যন্ত আমার এটা ধারণা হইল যে হয়তোবা আমাদের ডক্টর হেনিম্যানের সময়ে এই কাতরতা সম্বন্ধে পরিষ্কার কোনো ধারণা আসছিল কিনা আমি জানি না, কিন্তু সমস্ত জায়গায় আমার যতগুলো বই আছে এখানে সব জায়গায় লেখা আছে রবার্ট গিবসন মিলারের কাতরতা, অর্থাৎ উনি এই কাতরতার বিষয়গুলোকে অনেক সুন্দর করিয়া স্পষ্ট করিয়া আমাদের সুবিধার্থে ওনার যে বই আছে সেই বইটাকে এটাকে লিপিবদ্ধ করছিলেন। আমি বইটা খুঁজতেছি, পাইলে কিনে নেব কাতরতা নামে, এবং ওনার ইংরেজি বইটাই কেনার ইচ্ছা আছে আমার। তো সেই বিষয় গুলো সম্বন্ধে আমরা জানবো। এখন বিষয় হচ্ছে শীত কাতর গরম কাতর বলতে আমরা কি বুঝি সেটা একটু বোঝার চেষ্টা করি। শীত কাতর বলতে একটা রোগীর শীতকাল ভালো লাগে না, তার গরমকাল ভালো লাগে। আবার আমরা অন্যভাবেও বলতে পারি শীতের সময় রোগের বৃদ্ধি পায়, গরমে তার রোগ লক্ষণটা উপশম হয় কিংবা ভালো লাগে কিংবা কমে আসে তার রোগের লক্ষণটা। তো এরকম ক্ষেত্রে আমাদের অনেকগুলো ঔষধও আছে যে গরমের সময়ে তার আক্রমণটা বেশি হয়, শীতের সময়ে তার আক্রমণটা বেশি হয়। আবার সেই ওষুধটাই, যে ওষুধটা শীতের সময় তার ক্রিয়া বেশি প্রকাশ করে, সেই ওষুধটা কিন্তু গরমের সময় আবার তার ক্রিয়াটা কমায় দেয়। আমি জানি না উল্টে পাল্টে বলে ফেললাম কিনা, মানে গরমের সময় যে ওষুধটা বেশি ক্রিয়াশীল ওই ওষুধটা শীতের সময় কম ক্রিয়াশীল, আবার শীতের সময় যে ওষুধটা বেশি ক্রিয়াশীল সেই ওষুধটাই গরমের সময় কম ক্রিয়াশীল। হ্যাঁ, এক্ষেত্রে আমরা রোগীর সাথে এটা কম্পেয়ার করতে পারি যে শীতকাল বা ঠান্ডা, শীতের সাথে আমরা ঠান্ডাকেও কম্পেয়ারে নিয়ে আসতে পারি, আর গরমের সাথে আমরা গ্রীষ্মকালকেও কম্পেয়ার করতে পারি। তো গরমে যে রোগের প্রাদুর্ভাবটা বাড়ে, শীতে কিংবা ঠান্ডায় কিন্তু সেই রোগের প্রাদুর্ভাবটা কমে কিংবা ভালো লাগে। কোনো কোনো ক্ষেত্রে এরকম দেখা যায়, আবার সব ক্ষেত্রে মিল পাওয়া নাও যাইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এখন একটু দেখবো যে কি ধরনের ঔষধগুলো আমাদের সামনে দেওয়া আছে। বিশাল একটা লিস্ট দেওয়া আছে এখানে, তাও যে রাইটার এটা লেখছে তিনি উল্লেখ করছেন এটাই সর্বস্ব নয়, এখানে আমি কিছু মেডিসিন অ্যাড করলাম, সব মেডিসিন উনি অ্যাড করেন নাই এরকম কথা বলছেন। মানে লিখেই দিছে নিম্নে কাতরতা ভিত্তিক কতিপয় ঔষধের ছোট্ট একটি তালিকা দেওয়া হইল। তো জানি না বড় তালিকা কতটা বড় হবে। তো আপাতত আমাদের সামনে যে মেডিসিনগুলো আছে তার মধ্যে আমাদের যে ঔষধগুলো আমরা বেশি পরিচিত এবং বেশি ব্যবহার করব সেই ঔষধগুলো সম্বন্ধে আমরা জানবো। আমি অল্প একটু উদাহরণ দিয়ে ছেড়ে দিচ্ছি এখানে। যেমন গরম কাতর ঔষধের মধ্যে প্রথমেই, যদিও এখানে অক্ষর অনুযায়ী সাজানো ইংরেজি ক্যাপিটাল অনুযায়ী, প্রথমেই দেওয়া আছে আর্জেন্টাম নাইট, এপিস, এন্টিমটার্ট, অ্যালোসাক্রেটিনা, অ্যাকোনাইট, অ্যাসিড সালফ, এমব্রা গ্রাইসিয়া, ব্রায়োনিয়া, এমব্রোগ্রাসিয়া। গ্রাসিয়া, হ্যাঁ, ক্যালাডিয়াম স্যাক। তো এরকমভাবে অনেকগুলো ঔষধের নাম দেওয়া আছে। তো আমরা এইগুলো ধীরে 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 ধীরে, মানে ওই যে বলছি আমাদের কাছে প্রিন্ট করা অবস্থায় থাকবে, এগুলো আমরা পড়তে থাকবো, দেখতে থাকবো, দেখতে থাকবো, পড়তে থাকবো। আস্তে 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 হয়তো আমাদের কাছে এই জিনিসটা, একটা রুগী যখনই শীতকাতর বললো, আমরা শীতকাতর মেডিসিনের একটা জায়গায় তারে ভাগ করে নিয়ে যেতে পারবো। যখনই সে বললো আমার ডান দিকে থেকে আক্রমণ, তাহলে আমরা শীতকাতর এবং ডান দিকে আক্রমণ সেই ওষুধগুলোকে সিলেকশন করে নিয়ে আসতে পারবো। তারপরে তার দিনে কোন সময়ে রোগ লক্ষণ বৃদ্ধি, ওইটার উপরে ভিত্তি করে আরও কিছু ঔষধে আমরা কমায় নিয়ে আসতে পারবো। এইভাবে আস্তে আস্তে আমাদের কাছে একটা সিঙ্গেল মেডিসিন চলে আসবে। তো সেই জন্য আমাদের এই জিনিসগুলো আর কি একটু বেশি পড়তে হবে, বেশি করে জানতে হবে। অন্যদিকে আমরা এখন শীতকাতর কিছু ঔষধের কিছু এক্সাম্পল দিয়ে যাব, সবগুলো আমি বলবো না, অনেক নাম আছে এখানে। তো প্রথমেই আছে আমাদের অ্যাব্রোটেনাম, এমনকার আর্জেন্টাম মেড, আর্সেনিক অ্যালবা, অ্যাসিড ফস, অ্যাসিড নাই, আর্নিকা, অ্যারামমেড, অ্যালুমিনা, এন্টিম ক্রুড, এই জাতীয় আরও অনেকগুলো ঔষধের নাম এখানে লিস্ট আকারে দেওয়া আছে। তো এইখানে আমাদের ভারতীয় লেখক এবং ডক্টর এবং চিকিৎসক, শিক্ষক, যেটাই আমরা বলি না কেন, ডক্টর নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটা কথা এখানে ইনক্লুড করেছেন। আমি যেখান থেকে এই রেফারেন্সটা নিছি কিংবা এই নোটটা আপনাদের জন্য দিছি, সেখানে উনি যেটা লিখছে, জার্মানিতে শীত এবং বঙ্গদেশের শীত বা গ্রীষ্ম যখন তুল্য নহে, তখন সেখানকার রুগী ও এখানকার রুগীর শীত কাতরতা বা গরম কাতরতা তুল্য না হইতেও পারে। অর্থাৎ এটা দেশ, কাল, সময়, অবস্থান, পরিবেশ ভেদে এটার একটা চেঞ্জ আসতে পারে।
এক নাও হইতে পারে, এই কথাটা উনি বলার চেষ্টা করছেন। এখানে সরাসরি ডক্টর নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ওনার ঔষধ পরিচয় বইতে এই কথাটা লেখা আছে, তাই এখানে এই লেখকও এটাকে রেফারেন্স হিসেবে দিয়ে দিয়েছেন। তো তারপরে আমরা আরেকটু দেখবো যে কিছু ঔষধ হচ্ছে খুব গরম কাতর, অর্থাৎ আমি একদিনকে আপনাদের বলছিলাম যে গ্রেড, এই যে ঔষধের গ্রেডিং করছিলাম, গ্রেড 1, গ্রেড 2 কিংবা ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। আমরা এইভাবে এই জিনিসটাকে নিতে পারি যে খুব গরম কাতর, অর্থাৎ ওরা একেবারেই গরম সহ্য করতে পারে না। এ ধরনের কিছু রোগী আছে। এপিস, অ্যাসিড ফ্লোর, আর্জেন্টাম নাইট, আয়োডিনাম, কেলি আয়োড, মেডোরিনাম, নেট্রামিউর, নেট্রাম সালফ, পালসেটিলা, সেভাইনা, সিকেলকর, এই ওষুধগুলোর মধ্যে খুব গরম কাতর, এরা একেবারেই গরম সহ্য করতে পারে না। আবার কিছু ঔষধ আছে খুব শীতকাতর, তো সেক্ষেত্রে আমাদের আছে অ্যাসিড নাইট, আর্সেনিক, সাইনা, পোস্টিকাম, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্ভ, ডালকামারা, গ্রাফাইটিস, হাইপেরিকাম। আবার কিছু ঔষধ আছে কিছুক্ষণ শীতকাতর, কিছুক্ষণ গরম কাতর, আমরা এটাকে এক কথায় উভয় কাতর বলতে পারি, যে তারা অনেক গরম অনেক শীত সহ্য করতে পারে না। এর মধ্যে ঔষধ আছে আমাদের আর্সেনিক, আর্সেনিক আয়োড, ক্যাম্ফর, পালসেটিলা, টিউবারকুলিনাম। এই ওষুধগুলোর কথা আমরা এই ক্ষেত্রে চিন্তা করতে পারি। তো এটা ছিল আমাদের রবার্ট গিবসন মিলারের কাতরতা বিষয়ে কথাবার্তা।